গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হোম মেনুর ক্লিপবোর্ড এবং ফন্ট বোর্ড বা ক্লিপ গ্রুপ বা ফন্ট গ্রুপ। এই ক্লিপ গ্রুপ বা ফন্ট গ্রুপের যে সকল আলোচনাগুলো হয়েছিল, প্রত্যেকটা আলোচনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনোটা ফেলে দেওয়ার মতো না। কোনোটাই ফেলে দেওয়ার মতো না, বরং আপনার কাজের মধ্যে প্রায় এই কমান্ড গুলো লাগবেই। এজন্য সবাই চেষ্টা করবেন এই কমান্ড গুলো বারবার বারবার ট্রাই করার জন্য, বারবার বারবার প্র্যাকটিস করার জন্য। আজকে আমরা তৃতীয় যেই গ্রুপটি রয়েছে, প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। তৃতীয় যেই গ্রুপটি রয়েছে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফের মধ্যে শুরুতে রয়েছে আমাদের বুলেট, সেকেন্ড রয়েছে নাম্বারিং, থার্ড নাম্বার রয়েছে হলো আমাদের মাল্টিপল। মাল্টিপল লিস্ট মানে হলো বুলেট এন্ড নাম্বারিং এর পরে বা দুইটার কমান্ডের অধীনে আরেকটা কমান্ড রয়েছে। বুলেট মানে হলো প্রতীক, বিভিন্ন ধরনের বুলেট গুলো, সিম্বল গুলো, প্রতীক গুলো লেখার শুরুতে, লাইনের শুরুতে, প্যারাগ্রাফের শুরুতে দেয়া হয়। যেমন বলা হচ্ছে, এত দ্বারা সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে নিম্নের নিয়মাবলী মেনে চলার জন্য নির্দেশ করা হলো বা নির্দেশ করা যাচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা নোটিশ বোর্ডের মধ্যে লেখা আছে, এই লেখাটি যে এত দ্বারা সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে নিম্ন নিয়মাবলী মেনে চলার জন্য নির্দেশ করা হলো, অথবা শিক্ষার্থী জানানো যাচ্ছে যে নিম্নের নিয়মাবলী সকলে মেনে চলার জন্য আদেশ করা হলো। যাই হোক, সেই নিয়মগুলোকে নাম্বার আকারে দেওয়া হয়। যেমন আমরা নাম্বার দিলাম এক লিখে, আমরা এখানে লিখলাম সকলে মাস্ক ব্যবহার করবে। সেকেন্ড, সাবান দ্বারা হাত ধৌত করবে, মুখোমুখি কথা বলবে না। এই ধরনের কিছু নিয়মগুলো আপনার নিচে নাম্বার আকারে বলে দেওয়া হচ্ছে। এই যে নাম্বার গুলো, এগুলো আমরা ম্যানুয়ালি লিখেছি। তা আমরা ম্যানুয়ালি না লিখে যদি চাই এটা অটোমেটিক ভাবে বসানোর জন্য, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো বুলেটে যেতে হবে। যদি নাম্বার চাই তাহলে নাম্বারে, আর যদি প্রতীক চাই তাহলে প্রতীকে। আমরা প্রতীকে ক্লিক করলাম, ক্লিক করার কারণে ডিফল্ট ভাবে যেটি রয়েছে সেটি দেখাচ্ছে। আর যদি মোর অপশনে যাই, সেখান থেকে যদি আমরা অন্যান্য সিম্বল গুলো দিই, সেটাও আমরা এখান থেকে পেয়ে যাব। তো এইভাবে আমরা আমাদের প্রতীকগুলো বসাইতে পারবো। এই প্রতীকগুলো দিয়ে কাজের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আবার দেখতে পাচ্ছেন এখানে মাত্র কয়েকটি রয়েছে, এমন হতে পারে আরো কিছু সিম্বল প্রয়োজন হতে পারে। ওই সিম্বল গুলো কোথায় পাবেন? সেগুলো গিয়ে পাবেন হলো ডিফাইন নিউ বুলেটে।
সেখানে যখন যাবেন একটি টপ আপ বক্স আসবে। ডিফাইন নিউ বুলেটে যখন যাবেন সেখান থেকে সিম্বলে যখন আপনি ক্লিক করবেন, সেই সিম্বলে গেলে আরেকটা টপ আপ বক্স আসবে। যেই সিম্বলটা আমরা আমাদের উর্দু ভাষায় উর্দু বর্ণগুলো সেট করতে যে সিম্বলটি পেয়েছিলাম, সেই সিম্বলটি আমরা এখানে পাবো। সেখান থেকে ফন্ট থেকে আমরা সিলেক্ট করে নিব উইন্ডিং, উইন্ডিং টু, উইন্ডিং থ্রি, এরকম আরো অনেক ধরনের ফন্ট রয়েছে। এই ফন্ট গুলোতে সাধারণত বিভিন্ন ধরনের সিম্বল গুলো বা প্রতীক গুলো থাকে। আমি উইন্ডিং টু তে ক্লিক করলাম, দেখেন এখানে অনেক ধরনের সিম্বল দেখা যাচ্ছে। আমি যখন উপর দিকে স্ক্রল করব তখন দেখতে পারবেন যে কিছু সিম্বল এখানে দেখা যাচ্ছে, কিছু সিম্বল নিচের দিকে দেখা যাচ্ছে। আমি যদি উইন্ডিং টু তে ক্লিক না করে যদি উইন্ডিং থ্রি তে ক্লিক করি, তাহলে সেখানেও আমি কিছু সিম্বল পাবো। এক কথায় আপনার পছন্দের বা আপনার প্রয়োজনীয় যে কমান্ডটি, যে সিম্বলটি আপনি চান, সেটা আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। উপরের দিকে যদি তীর চান, উপর দিকে রাউন্ড যদি চান, রাউন্ড। আমি রাইট সাইড ক্লিক করলাম, দেন ওকে বাটন প্রেস করলাম, আবার ওকে বাটন প্রেস করলাম, তখন দেখতে পারবেন যে আমার অ্যারো বাটন আসছে, রাইট অ্যারো। এইভাবে আমরা আমাদের লেখার শুরুতে বিভিন্ন ধরনের প্রতীকগুলো অটোমেটিক ভাবে দিতে পারবো। কেমন অটোমেটিক? একসাথে কিন্তু সবগুলো বসিয়ে গেছে। আবার যদি আমি সর্বশেষে গিয়ে যদি একটা ইন্টার বাটন প্রেস করি, সেখানে গিয়ে অটোমেটিক ভাবে আরেকটা তৈরি হয়ে যাবে। আমরা এখানে লিখলাম, আরেকটা পয়েন্ট লিখলাম, সেটা হলো এভাবে যদি আমরা ইন্টার বাটন আরেকটা প্রেস করি, পরপর পরপর এভাবে আসবে। সর্বশেষে গিয়ে হয়তো আমাদের এই অ্যারো বাটনটা প্রয়োজন নাও হতে পারে, তখন আমরা ব্যাক স্পেসের মাধ্যমে এটি কেটে দিব, তখন এটি চলে যাবে। আর যদি বলে সিম্বল এগুলো নয় বরং নাম্বার দিতে চাই, সেই ক্ষেত্রে সিলেক্ট করব, দেন নাম্বার অপশনে যাব। সেখান থেকে নাম্বারও কিছু ফরম্যাট রয়েছে, কোন ফরম্যাটে আপনি চান। ওয়ান টু থ্রি রয়েছে, ওয়ান ডট রয়েছে, ওয়ান ব্র্যাকেট রয়েছে, আবার রোমান চিহ্ন রয়েছে, রোমান প্রতীক, আবার এবিসিডি অপশন রয়েছে। যেটা আপনার প্রয়োজন হবে জাস্ট ক্লিক করবেন। দেখেন এটা ওয়ান টু থ্রি ফোর অটোমেটিক ভাবে নাম্বার চলে আসছে। যদি নাম্বার পছন্দ না হয় তাহলে নাম্বার চেঞ্জ করেন, ডট অপশন দেন। পাশে রয়েছে আরেকটা স্টাইল, সেটা হলো যে আপনি যে নাম্বার গুলো দিয়েছেন সেই নাম্বারে কিছু স্টাইল রয়েছে। যেমন একের থেকে দুই বের হইতে পারে, দুই একের থেকে আরো দুইটা শিরোনাম বের হইতে পারে। এই ক্যাটাগরি কাজগুলো আপনি এখান থেকেও করতে পারেন। এগুলো আরেকটা ফরম্যাট। তবে এই দুইটা ফরম্যাট, এই একটা ফরম্যাট এই বুলেট এন্ড নাম্বারিং এর অধীনে রয়েছে। এটা তেমন একটা প্রয়োজন হয় না, তেমন একটা প্রয়োজন হয় লাগবে না। যদি বুলেট উঠাই দিতে চান তাহলে নান ক্লিক করবেন, চলে যাবে। আবার যদি ক্লিক করেন চলে আসবে, আবার যদি ক্লিক করেন চলে যাবে। এই হলো বুলেটেড নাম্বারিং এর কাজ। বুলেটেড নাম্বারিং এর নিচেই রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের মূলত কাজ হলো লেখাটাকে কোনো একটা সাইডে সেট করা। যেমন আমার লেখাটা দেখেন মিডলে রয়েছে। আমি যদি একটা ছোট করি তাহলে বুঝতে পারবেন। আমার এই লেখাগুলো মিডলে রয়েছে, পেজের মিডলে, দুই পাশে পরিমাণ ফাঁকা। এখন আমি যদি চাই আমার লেখাগুলোকে মিডলে না রেখে লেফট সাইডে রাখতে চাই, তাহলে আমাকে অ্যালাইনমেন্ট থেকে লেফট অ্যালাইনতে ক্লিক করতে হবে। অ্যালাইন্ড টেক্সট লেফট, তখন দেখতে পারবেন যে লেখাগুলো বাম দিকে ঝুঁকে আছে। আমি যদি চাই আমার লেখাগুলোকে ডান দিকে ঝুঁকিয়ে রাখতে, তখন আমাকে ক্লিক করতে হবে রাইট। তখন এটি ডান পাশ থেকে, ডান পাশের অ্যালাইনমেন্ট থেকে, বাউন্ডারি থেকে শুরু হবে। আর যদি লেফটে ক্লিক করি তখন বাম পাশের অ্যালাইনমেন্ট অর্থাৎ বাউন্ডারি থেকে শুরু হবে। তাহলে লেফটের কাজ হলো বাম সাইড থেকে শুরু করা, সেন্টারের কাজ হলো লেখার পেজের মিডলে লেখাগুলোকে নিয়ে যাওয়া, আর রাইটের কাজ হলো লেখাগুলোকে পেজের ডান দিকে নিয়ে যাওয়া। এই তিনটা হলো সেন্টার, লেফট এবং রাইট।
তিনটা কমান্ড শব্দের সাথে আমাদের পরিচিত। সেন্টার মানে মিডল, লেফট মানে বামে, রাইট মানে ডানে। এটা আমরা শব্দের মাধ্যমে বুঝতে পারতেছি এটার কাজ কি। বাট এটার পরে যেটা রয়েছে কমান্ড চতুর্থ নাম্বারে, যেটার নাম হলো আমার জাস্টিফাই। এই জাস্টিফাই এর মূলত আমার কাজ কি, জাস্টিফাই দ্বারা আমরা কি কাজ করতে পারবো, এটা হলো আমাদের বোঝার বাকি। জাস্টিফাইয়ের মাধ্যমে আমরা মূলত জাস্টিফাইয়ের মাধ্যমে মূলত আমরা যে কাজটা করতে পারি, যেমন লেফট সাইড, রাইট সাইড। লেফটে যদি আমরা ক্লিক করি তখন লেফট সাইডটা সমান আসবে, রাইট সাইডটা কখনো সমান আসে না। যেমন দেখেন, আমার এই সাইডটা কিন্তু এই বাউন্ডারির সাথে মিলে সুন্দরভাবে, এখান থেকে কোনো গ্যাপ নাই। আবার দেখেন ডান পাশে কিন্তু তুলনামূলক একটু গ্যাপ রয়েছে, কারণ লেখাটা সেন্টারও নয়, রাইটও নয়, লেখাটা বর্তমানে বাম পাশে ঝুঁকে আছে। বাম পাশে অ্যালাইন ঠিক রেখেই লেখাটা তৈরি হচ্ছে। যদি আমি এটিকে রাইটে দিই তখন ডান পাশের অ্যালাইন ঠিক রেখেই লেখাগুলো সেটিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমার বাম পাশে গ্যাপ দেখা যাচ্ছে। তো লেফট সাইড কিংবা রাইট সাইড নয়, বরং উভয় পাশে যদি আমি অ্যালাইনটার সাথে মিলিয়ে কাজটা করতে চাই তখন আমাকে জাস্টিফাইতে ক্লিক করব। আমি যখন জাস্টিফাইতে ক্লিক করব তখন আমার লেখার দুই সাইডে, রাইট সাইড এবং লেফট সাইড, দুই সাইডে বর্ডার সাথে লেগেই এটি সেট করা হবে বা সাজানো হয়। এটা হলো আমার জাস্টিফাইয়ের কাজ। জাস্টিফাইয়ের মধ্যে দেখতে পারবেন যে জাস্টিফাইয়ের মধ্যে আরো কিছু কোয়ালিটি রয়েছে। জাস্টিফাই রয়েছে লো, জাস্টিফাই রয়েছে মিডিয়াম, জাস্টিফাই রয়েছে হলো হাই। এটি হলো জাস্টিফাইয়ের বিভিন্ন কোয়ালিটি। আমি যখন হাইতে ক্লিক করলাম দেখেন আমার মিডলে কি পরিমাণ গ্যাপ। আমি যখন মিডলে ক্লিক করলাম তখন মিডিয়াম পরিমাণ গ্যাপ। আমি যখন লোতে ক্লিক করলাম তখন এটাকে আরো খাপানো হয়েছে। আর যখন আমি জাস্টিফাই ক্লিয়ার লিখলাম, অর্থাৎ জাস্টিফাইতে ক্লিক করলাম, তখন আমার স্ট্যান্ডার্ড যে জাস্টিফাইটা সেটা হয়েছে। এই হলো আমাদের অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্টের মূলত কাজ হলো লেখাটাকে ডান সাইডে নিয়ে যাওয়া, লেখাটাকে বাম সাইডে নিয়ে যাওয়া, লেখাটাকে মিডলে আনা, লেখার দুই সাইড থেকে, দুই পাশের বাউন্ডারি থেকে লেখাটাকে গুছিয়ে সাজিয়ে লেখাটাকে ইয়া করা, আপনার কি বলে এটাকে, এই লেখাটাকে সুন্দর করে সাজানো। এই কাজগুলো আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে করতে। অ্যালাইনমেন্টের ডান পাশে দেন টপ লাইনে অ্যালাইনটের উপরে যে দুইটা কমান্ড রয়েছে, যেটা বুলেটের ডানে, এই ডান পাশ থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা কমান্ড রয়েছে, একটা তীর বাম দিকে, একটা তীর ডান দিকে। আমরা যখন ইনডেন্টে যখন আমরা ক্লিক করব, লেফট লেফট ইনডেন্টে যখন আমরা ক্লিক করব অথবা রাইট ইনডেন্টে আমরা যখন ক্লিক করব তখন আমাদের একটা তারতম্য বা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। যেমন আমি যখন লেফটে ক্লিক করলাম ইনডেন্ট, এই দুইটা কমান্ডের নাম হলো ইনডেন্ট। ইনডেন্টের মূলত কাজ হলো আমার যে লেখাটি রয়েছে সেই লেখাটির নির্দিষ্ট যে বর্ডারটা, বাউন্ডারিটা রয়েছে, সেই বাউন্ডারি থেকে নির্দিষ্ট পরিমাণে গ্যাপে দূরত্ব হবে, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ দূরত্বে লেখাটা শুরু হবে। যেমন আমার বাউন্ডারি হয়েছে এখানে, বাট লেখা শুরু হচ্ছে এই জায়গা থেকে। এতটুকু পরিমাণ গ্যাপটা কিভাবে হলো, কেন হলো, কিভাবে হলো, কেন হলো। আর ডান পাশে কিন্তু দেখা যাচ্ছে আমার গ্যাপটা লাগানো, সেটা কেন হলো না। এর প্রশ্নের উত্তরটা হলো এমন, আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো আমাদের বাম পাশে নির্দিষ্ট পরিমাণে গ্যাপ রাখার প্রয়োজন হয়। আর এই গ্যাপটা আমরা ইনডেন্টের মাধ্যমে করি। এখানে শর্টকাট ভাবে ইনডেন্টের কাজগুলো রয়েছে, বাট এটার বিস্তারিত কিন্তু আরো রয়েছে।
কিন্তু সেটা এখন নয়, আরো সামনে শিখবো। এখানে এতটুকুই আমরা বুঝতে পারি, লেফট ইন্ডেন্টে যখন আমি ক্লিক করি, অর্থাৎ লেফট মানে হলো বাম থেকে ডান দিকে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপে ফাঁকা হয়ে যায় আমার লেখাগুলো। আবার যদি আমি এটাকে রাইটে ক্লিক করি ইন্ডেন্ট, তখন লেফট থেকে যে পরিমাণ গ্যাপটা ছিল, ওই পরিমাণ গ্যাপটা আবার আগের জায়গায় চলে আসবে, মাইনাস হয়ে যাবে। এটা হলো ইন্ডেন্টের কাজ। এখন এই যে গ্যাপটা রাখলাম, কেন রাখলাম, এইটা গ্যাপটা কেন আমরা ক্লোজ করে দিলাম? গ্যাপটা হচ্ছে কিভাবে? লেফট ইন্ডেন্টের মাধ্যমে এবং রাইট ইন্ডেন্টের মাধ্যমে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে গ্যাপটাকে ক্লোজ করার কাজ হলো ইন্ডেন্ট। এই ইন্ডেন্টের, আমরা এখানে যে গ্যাপটা রেখেছি, এই গ্যাপটা মূলত আমাদের এইভাবে বোঝা যাবে না, এটা বোঝা যাবে একটা ইয়ের মাধ্যমে, আপনার প্রজেক্টের মাধ্যমে। যেমন আমি এখানে কথা বলি, এখানে যখন আমরা বুলেটের নাম্বারিং দিই, তখন দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থেকে শুরু হয়েছে। এই যে নির্দিষ্ট পরিমাণ গ্যাপ থেকে শুরু হয়েছে, আমি এই মুহূর্তে যদি ইন্ডেন্ট ক্লোজ করে দিই, তখন তখন আবার এই যে গ্যাপটা হয়েছিল, এই গ্যাপটা অটোমেটিক মাইনাস হয়ে বর্ডার থেকে লেখাটা শুরু। বর্ডার থেকে লেখাটা শুরু হয়েছে। আবার যদি আমি রাইটে ক্লিক করি, তখন আমার আবার গ্যাপটা শুরু হবে। এটা একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, তখন বুঝতে পারবেন তখন। আমি এটাকে বুলেট নাম্বারটাকে মাইনাস করে ফেললাম। দেন আমি যেখানে ইন্ডেন্টটা ব্যবহার করেছি, গ্যাপটা দিয়েছি, সেই গ্যাপটাও আমি মাইনাস করে নিলাম। এরপর আসেন, এরপর আসেন, ঠিক তার ডান পাশে রয়েছে লেফট টু রাইট ডিরেকশন এবং লেফট ডিরেকশন। রাইট এবং লেফট, বাম পাশেটা হলো লেফট, অর্থাৎ বাম পাশ থেকে ডান দিকে যাবে। ডান পাশটা হলো রাইট টু লেফট, ডান দিক থেকে বাম দিকে যাবে। এটা হলো আমরা যে এতদিন উর্দু আরবি করে আসছি, এই উর্দু আরবিটা টেক্সট ডিরেকশন। যখন আমরা বাংলার কাজ করি বা জেনারেল কাজ করি, ওই জেনারেল কাজগুলো আমাদের লেফট সাইড থেকে শুরু হয়। আর যখন আমরা অ্যারাবিক মোডে কাজ করি, আরবি, উর্দু, ফার্সি, ওই লেখাগুলো ডান দিক থেকে শুরু হয়। আর এটাকে বলা হয় টেক্সট ডিরেকশন। এই টেক্সট ডিরেকশনটা আমার ডান দিক থেকে যদি আমি করতে চাই, অর্থাৎ অ্যারাবিক, তখন আমাকে ক্লিক করতে হবে রাইট টু লেফট। দেন আমি যদি এখন লিখি, তখন আমার সকল সকল লেখাগুলো ডান দিক থেকে শুরু হবে। আর যখন আমার লেফট টু রাইট থাকবে, তখন আমার লেখাগুলো আরবি হবে ঠিকই, কিন্তু বাম দিক থেকে ডান দিকে যাবে, এভাবে। কিন্তু আরবিগুলো লেখার সিস্টেমটা হলো মূলত ডান দিক থেকে। সেই ক্ষেত্রে আমরা টেক্সট ডিরেকশনটা করে নেব রাইট টু লেফট, তখনই আমাদের ডান দিক থেকে বাম দিকের লেখাগুলো শুরু হবে। এভাবে জেনারেল লেখার ক্ষেত্রে আমরা লেফট টু রাইট এই মোডে রাখবো। তার ডান পাশে রয়েছে শর্ট। এই শর্টটার মূলত আমার কাজ হলো সিরিয়াল করা। যেমন এখানে আছে হলো 1, এখানে রয়েছে হলো 5, এখানে রয়েছে আমার 3, এখানে রয়েছে আমার 4, আর এখানে রয়েছে আমার 2। এই যে আমার এখানে মধ্যে পরিবর্তনটা,
এই পরিবর্তনটা মানে হলো যখন আপনি লিখেছেন, লিখার পরে আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে এটা এক, এটা দুই, এটা তিন, এটা পাঁচ, এটা চার, নাম্বারিং দিয়ে দিয়েছে এবং বলেছে এইভাবে সিরিয়াল করো। তাহলে আপনার যদি এরকম দুই চার পাঁচটা হয়, 10টা হয়, তাহলে এটা করাটা আপনার জন্য কি হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এমন হয় 50টা, 100টা, তখন আপনি যে সিরিয়াল করতে যাবেন সেই সিরিয়াল করতে সময়ও লাগবে এবং ভুল হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হলো আপনি এইভাবে নাম্বারিং করে এই নাম্বারিং লেখাগুলোকে সিলেক্ট করবেন, দেন শর্ট ক্লিক করবেন। আপনি যখন শর্ট ক্লিক করবেন তখন এখানে দেখাবে প্যারাগ্রাফ, টাইপ অফ টেক্সট শো করবে, এখানে আপনি দিয়ে দিবেন নাম্বার। এবার আপনি ওকে বাটন প্রেস করেন, দেখবেন যে ম্যাজিকের মতো এটা সিরিয়াল হয়ে যাবে। এক, একের জায়গায় চলে আসবে, দুই, দুইয়ের জায়গায় চলে আসবে, তিন, তিনের জায়গায় চলে আসবে, চার, চারের জায়গায় চলে আসবে, পাঁচ, পাঁচের জায়গায় চলে আসবে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে নির্ভুল ভাবে আপনি আপনার এই লেখাগুলোকে সিরিয়াল করতে পারতেছেন শর্টের মাধ্যমে। এই হলো শর্টের কাজ, সিরিয়াল করা। এখন এই শর্টটা তো আমার নাম্বার, এই শর্টটা তো আমার নাম্বারও হতে পারে, আবার শর্টটা কিন্তু এমনও হতে পারে বর্ণমালা অনুযায়ী। যেমন ডিকশনারি, যেমন ডিকশনারি, ডিকশনারি যদি আপনি কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে ডিকশনারিতে গিয়ে দেখবেন আলিফ সিরিয়ালের শব্দগুলো আগে আসছে, তারপর আসছে বা সিরিয়াল, তারপর আসছে তা সিরিয়াল। এভাবে বাংলা ডিকশনারি যদি দেখেন স্বর আগে, তারপরে সরিয়ে শব্দগুলো। এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা খুব সহজেই কিন্তু আপনি করতে পারতেছেন। নাম্বারিং না দিয়ে যদি আপনি স্বর সরিয়ে দিয়ে থাকতেন, যেমন শর্টে গেলাম, এখান থেকে আমরা টেক্সট দিলাম, দেন ওকে বাটন প্রেস করলাম। যখন আমরা টেক্সট দিলাম তখন কিন্তু দেখেন কম্পিউটার বুঝতে পারে না এখানে, কম্পিউটার এটা বুঝতে পারছে 1 2 3 4 5। যদি আমার এখানে নাম্বার না থাকে, নাম্বার গুলোকে কেটে দিলাম, এরপর আমরা লেখাগুলোকে সিলেক্ট করলাম, শর্ট চলে গেলাম। এবার আমরা টেক্সট সিলেক্ট করার পরে নাম্বার সিলেক্ট করি নাই, টেক্সট করেছি, দেন ওকে বাটন প্রেস করব। যখন ওকে বাটন প্রেস করব তখন আমাদের এখানে দেখেন এটা সিরিয়াল আছে, শর্ট, প্যারাগ্রাফ। আচ্ছা, দেখেন এটা আপনার এভাবে সিরিয়াল হবে, ক খ গ ঘ ম হিসাবে অথবা সরাসরি হিসাবে এটা ইয়ে হবে। এখানে যেহেতু কটাকে আসছে, দন্তেশ পর আসছে, তারপর ম আসছে, এখানে ম এর মধ্যে যে একটা রসুকারের কারণে এটা কি করতে পারে না, সে মিন করতে পারে না। আমরা এটাকে কেটে দিলাম, শর্ট, ওকে বাটন প্রেস করলাম, তখন আমরা এটা সিরিয়াল পাবো। এখানে আমার এখানে হয়তো সমস্যা হচ্ছে, আপনি এখানে দেখবেন। অর্থাৎ বর্ণমালা অনুযায়ী যদি আমরা শর্ট করতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে প্যারাগ্রাফ থাকতে হবে, শর্ট বাই প্যারাগ্রাফ ভিত্তিক এটি হবে। সেকেন্ড হলো এই যে টাইপ, সেটা নাম্বার অনুযায়ী সিরিয়াল করবেন নাকি বর্ণমালা অনুযায়ী, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন টেক্সট ক্লিক করে রাখবেন যদি প্যারাগ্রাফ
বা বর্ণমালা অনুযায়ী হয়। আর যদি নাম্বারকে সিরিয়াল অনুযায়ী করতে চান তো নাম্বার সিলেক্ট করে দিয়ে ওকে বাটন দিবেন। এরপর আসেন, শর্টের পরে রয়েছে আমার একটা পাগলা একটা কমান্ড, যে কমান্ডের মধ্যে অনেকেই বিপদে পড়ে যায়। অনেকে হয়তো দেখা গেছে কমান্ড টিপতে টিপতে এমন হয়ে যায় যে লেখাগুলো নষ্ট হয়ে গেছে। এই যে হঠাৎ করে দেখবেন যে আপনার কম্পিউটারের মধ্যে লেখাগুলো এমন দেখাচ্ছে। তো এমন দেখানোর কারণটা হলো যে আমার এই জায়গার মধ্যে যে স্পেসের যে গ্যাপ গুলো রয়েছে, সেই গ্যাপ গুলোর আমার একটা কমান্ডের মাধ্যমে, অর্থাৎ খ অথবা কয়ের রফলার সাথে অ্যাডজাস্ট হয়ে এটা আমাকে দেখাবে পাগলা ঘোড়ার মতো। তো কখনো যদি এমনটা ঘটে যায়, এটা মূলত কেন তৈরি করা হয়েছে এখনো পর্যন্ত কারোর থেকে কোনো কাজের পাই নাই। এবং যতগুলো ভার্সন আপডেট হয়েছে প্রত্যেকটা ভার্সনের মধ্যে কিন্তু এই কমান্ডটা রয়েছে। প্রত্যেকটা ভার্সনের মধ্যে এই কমান্ডটা রয়েছে, এমন হয় নাই যে অপ্রয়োজনীয় কমান্ড গুলো ফেলে দেওয়া হয়েছে, এমন কিন্তু নয়, বরং প্রত্যেকটা কমান্ডের মধ্যে এটি দেওয়া হয়েছে। এটা মূলত কাজগুলো হয় যেটা, সেটা হলো এই যে মাঝখানে যে স্পেসটা হয় সেই স্পেসটা ফিল আপ করা হয় আর কি, একটা বর্ণমালার অ্যাডজাস্ট করে। ইংরেজি ক্ষেত্রে এটি ফুল স্টপ হয়, অথবা একটা তীর হয় বা অ্যারো হয়, এগুলো যদি কখনো এমনটা ঘটে যায়, হয়ে যায়, তখন এটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবেন হলো সেকেন্ড ক্লিকের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি এই জায়গায় আবার ক্লিক করেন তখন দেখবেন যে লেখাগুলো আবার ঠিক হয়ে যাবে। তো এটা বলার উদ্দেশ্যটা হলো, এটাকে আমরা স্কিপ করতাম কিন্তু কোনো ক্লাসেই আমরা এটি স্কিপ করি না। এই না করার কারণ হলো অনেকেই এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যান, আর পড়ে যাওয়ার কারণে সঠিক সমাধানটা খুঁজে পান না, আসলে কমান্ডটা কোত্থেকে হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে। এটা না হওয়ার কারণে কাজটা আবার নতুন করে শুরু করেন। তো এই জন্য, যাতে এই সমস্যা পড়লে আপনি নিজে নিজেই সমাধান করতে পারেন, বা নিজে নিজে সমাধান যদি কখনো করতে নাও পারেন, ক্লাসে বলার কারণে আপনার ব্রেনের মধ্যে এটা থাকবেই যে না, এই ধরনের একটা সমস্যা কথা বলা হয়েছিল, সমাধান দেখিয়ে দেওয়া হয়েছিল। তখন আপনি গ্রুপের মধ্যে যদি স্ক্রিনশট দিয়ে পাঠান, তাহলে যে কেউ আপনাকে বলে দিতে পারবে এটা অমুক কমান্ড দিয়েই সমাধান করতে হয়। এই জন্য মূলত এই কমান্ডটার উত্তরটা বলা, কারণ অনেকের গুরুত্বপূর্ণ কাজ থাকে, কাজগুলো এই অবস্থায় নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে শুরু করে, অথচ একটা কমান্ডে ক্লিক করলে এটি ঠিক হয়ে যায়। সেকেন্ড আসেন, ঠিক আমার ইন্ডেন্টের নিচে রয়েছে আমার লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা হলো আমাদের নামাজের কাতারের মতো। আমাদের নামাজের কাতারের নেই। কেমন নামাজের কাতারের নেই? যেমন এক একটি লাইনকে আপনি যদি নামাজের কাতার হিসাবে ধরেন, পরবর্তী লাইনের মাঝে এবং উপরোক্ত লাইনের নিচে, দুই লাইনের নিচে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটার একটা স্পেসিং গ্যাপ আছে, যেটাকে বলা হয় লাইন স্পেসিং গ্যাপ। স্পেসিং গ্যাপ হয় দুই ধরনের, এক নাম্বার হলো বর্ণমালা আর একটা হলো লাইন। বর্ণমালা মানে হলো এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, এই যে একটা বর্ণ, মাঝখানে স্পেসের একটা বর্ণ, এই যে গ্যাপ গুলো রয়েছে এই গ্যাপগুলোকে বলা হয় ক্যারেক্টার স্পেসিং। আর এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন, তার নিচে লাইন আরেকটা দেখতে পাচ্ছেন, দুই লাইনের মাঝে যে গ্যাপটা রয়েছে সেজদা যাওয়ার জায়গার মতো, ওই জায়গাটাকে বলা হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিং এর এক ধরনের কাজ, আর ক্যারেক্টার স্পেসিং এর আরেক ধরনের কাজ। ক্যারেক্টার স্পেসিংটা আপনাকে শিখতে হবে আর একটু পরে, আর লাইন স্পেসিংটা আপনাকে শিখতে হবে এখন, কারণ এটা কমান্ড উপস্থিত। লাইন স্পেসিং এর কাজ হলো, যেমন আপনি এই জায়গাতে দেখেন, এক থেকে এই যে দুইয়ের কাছাকাছি পর্যন্ত জায়গা জুড়ে আছে এই আমার পাঁচটা লাইন। লাইন যেভাবে আছে ওইভাবেই থাকবে, একটা লাইনেও কি হবে না, বাড়বে না, কমবে না। কিন্তু নামাজের জায়গার মতো যে মাঝখানে যে জায়গাটা থাকে,
ওই জায়গাটার স্পেসটা বাড়বে কিংবা কমবে, এটি হলো লাইন স্পেসিং এর কাজ। আপনি যখন লাইন স্পেসিং এ যাবেন, তখন লাইন স্পেসিং এ যাওয়ার পর এখানে দেখতে পারবেন 1.0, মানে এটা জিরো টলারেন্সে আছে, অর্থাৎ নর্মালে আছে। এটার থেকে কমানোর অপশন রয়েছে, বাট এইখানে নয়, ভিতর থেকে। এটা থেকে বাড়ানোর অপশন রয়েছে, ভিতরে রয়েছে, আবার এখানেও পাবেন। যেমন 1.0 আপ, মানে আরেকটু স্পেসিং বাড়াইতে চাইলে 1.15। ফলে দেখতে পাচ্ছেন যে দুইটা লাইনের মাঝখানে একটু সাদা পরিমাণ জায়গা হয়ে গেছে। আরেকটু বাড়াইতে চাই, আরেকটু বাড়াইতে চাই, আরেকটু বাড়াইতে চাই, আরেকটু বাড়াইতে চাই। দেখেন কতটুকু দূরত্ব পরিমাণে জায়গাগুলো। কেমন দূরত্ব? ধরে নিতে পারেন তিনটা লাইন, মিডলে আরো দুইটা লাইন পরিমাণ গ্যাপ রয়েছে, মিডলে আরো দুইটা লাইন পরিমাণ গ্যাপ হয়ে গেছে। এখন এটা হলো আড়াই লাইনের পরিমাণ, এটা হলো দুই লাইনের পরিমাণ, এটা হলো দেড় লাইনের পরিমাণ, আর এটা হলো সোয়া লাইনের পরিমাণ, এটা হলো এক লাইনের পরিমাণ। 1.0 মানে হলো স্ট্যান্ডার্ড, যেটা সাইজ অনুযায়ী যত পরিমাণ গ্যাপ থাকা দরকার ছিল ততটুকু পরিমাণ গ্যাপ থাকবে। আর 1.15 মানে হলো গ্যাপ তুলনামূলক আরেকটু বাড়বে, 1.5 মানে হলো আরেকটু বাড়বে। এই বাড়ার প্রয়োজনটা কেন? প্রশ্ন আসতেই পারে। প্রয়োজনটা হলো এই জন্য যে, যেমন আমি এখানে কিছু লেখা লিখলাম, এখানে দেখেন আমার এই লেখাটা এক পেজ শেষ হয়ে পরবর্তী পেজের মধ্যে চলে গেছে, অথবা আমার এই লেখাটা এক পেজের মধ্যেই সাজানো হয়েছে, বাট নিচে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ জায়গা রয়েছে। আমি যখন প্রিন্ট করব, লেখাটা উপর নিচে জায়গা থাকা সত্ত্বেও উপরের দিকে লেখাটা যখন এরকম ঝুঁকে থাকবে, তখন আমার এই পেজটার সৌন্দর্যটা নষ্ট হবে। আর এই কারণে অনেক সময় লেখার স্পেসিংটা বাড়াই দিতে হয়। এই বাড়িয়ে দেওয়ার কারণ হলো, যখন আপনি লেখার তুলনামূলক একটু বাড়িয়ে দিবেন, পেজটা ভরাট হয়ে যাবে। আর পেজটা ভরাট যখন হয়ে যাবে, তখন আপনার কাজটা সুন্দর দেখা যাবে। কোথাও গ্যাপ বেশি, কোথাও গ্যাপ কম, এমনটা মনে হবে না। এই কারণেই মূলত লাইন স্পেসিংটা বাড়ানো হয়। আর লাইন স্পেসিং কমানো হয় কি জন্য? যেমন আমি এখানে 1.15 দিলাম, যখন আমি 1.15 দিলাম, দেখেন আমার কিন্তু এই যে বর্ডার পর্যন্ত প্রায় লেগে গেছে। তার মানে পুরো একটা পেজ সুন্দরভাবে ফিল আপ হয়েছে, কোথাও কোনো জায়গার মধ্যে বেশি জায়গা নেই। এই যে গ্যাপটা আমার বাড়ানোর সুবিধার্থে এটি ফিল আপ হয়েছে। যদি বাড়াইতে না পারতাম তাহলে কাজটা কিন্তু এইভাবে আমাদেরকে দিয়ে দেওয়া লাগতো ক্লায়েন্টকে। দেখেন কি পরিমাণ গ্যাপ নিচের দিকে রয়েছে। আর কেন কমাইতে হয়? কমাইতে হয় এই জন্য যে দেখেন আমার এইখানে যে পরিমাণ লেখা রয়েছে, দুইটা লাইন জায়গা না হওয়ার কারণে নিচের দিকে চলে গেছে। তখন গিয়ে আমার লাইন স্পেসিংটা কমাইতে হয়। আর সেটা কোত্থেকে? সেটা আমাকে গিয়ে যেতে হয় লাইন স্পেসিং অপশনে গিয়ে। যখন লাইন স্পেসিং অপশনে যাব, অটোমেটিক ভাবে আমার এখানে লাইন স্পেসিং এর যে ট্যাব রয়েছে সেটা চলে আসবে। এখানের মধ্যে যদি কমাইতে চান, তাহলে আগে ডট দিতে হবে। আগে ডট দেওয়ার পরে আপনি কি পরিমাণ কমাইলে এই দুই লাইনটা উপরে যাবে, ওই আইডিয়াটা আপনার থাকতে হবে। যেমন আমি এখানে কমাইলাম 10, তার মানে 10 কম মানে হলো 0.9। আমি 0.9 দিলেও হবে, অথবা 10 ভাগের 1 ভাগ হিসেবে 9, অথবা 100 ভাগ হিসেবে আমি 0.9 দিলেও কম্পিউটার বুঝে নিবে 10% কম হবে। মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটা যদি 100% থেকে থাকে, তাহলে সেটা গ্যাপ যাতে 90% হয়। কারণ মুসল্লি বেড়ে গেছে, তাই নামাজের কাতার আরেকটা বাড়াইতে হবে। বিষয়টা অনেকটা এমন। আপনি এবার ওকে বাটন প্রেস করেন, যখন ওকে বাটন প্রেস করলেন, তখন দেখতে পাচ্ছেন যে নিচের দুই লাইন উপরে চলে গেছে, তবুও একটু গ্যাপ দেখা যাচ্ছে। আপনি আবারও কি যান, লাইন স্পেসিং এ যান, লাইন স্পেসিং গিয়ে
এখানে ধরেন আরো ওয়ান বাড়াই দিলেন, ওকে দিলেন, একটু ফিল আপ হচ্ছে। যদি বলেন যে না আরেকটু জায়গা আছে তা আরেকটু দিয়ে দিই, তাহলে লাইন স্পেসিং গিয়ে সেখানে ওয়ান না দিয়ে টু দেন, মানে 92 দেন, ওকে বাটন প্রেস করেন, দেখেন ভরাট হয়ে গেছে। এইভাবে লাইন স্পেসিংটা কমাইতে হয়, লাইন স্পেসিংটা এইভাবেই বাড়াইতে হয়। আরো অনেক অপশন রয়েছে, যখন আমরা মোর অপশনে যাব তখন আমরা জানতে পারবো। এখন আলোচনা হচ্ছে উপরের সাইড গুলো, প্রত্যেকটা ভিতরে কিন্তু কমান্ড রয়েছে। আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে আমরা কোনো কমান্ডের যদি একটা নিচের দিকে অ্যারো বাটন দেখি, তাহলে বুঝে নিতে হবে আমাদের এটার মধ্যে আরো কিছু রয়েছে। তা আরো কিছু জানতে হলে আগে মূলটা জানতে হবে, তারপরে ভিতরটা। ভিতরটা জানার আগে যদি আমরা উপরটা জানি, তাহলে আমাদের ভিতরটা বোঝাটা সহজ হবে, অন্যথায় বোঝাটা কঠিন হয়ে যাবে। এরপরে আসেন হলো আমাদের রাইট সাইড, এটা হলো শেডিং। আমরা যেমন লেখার নিচে কালার করেছি, ঠিক আমরা লেখার নিচে কালার উঠিয়ে দিতে পারি। আমরা যদি কালার অপশন থেকে যদি নো কালার ক্লিক করি, তখন আমাদের কালার চলে যাবে। কিন্তু এইখানে দুই কালার দুই ভাবে হয়। এটার যে কাজ শেডিং, এটারও সেম কাজ শেডিং, কিন্তু এটাকে আলাদাভাবে দেওয়া হয়েছে টেক্সট হাইলাইট কালার হিসাবে, এটাকে আলাদাভাবে দেওয়া হয়েছে শেডিং কালার হিসাবে। এটা যতটুকু লেখা কালার করবেন ততটুকু কালার হবে, আর এটা পুরো লাইনটা হবে। আমি কালারটাকে উঠিয়ে দিলাম, নো কালার, উঠে গেছে। এবার লেখাটাকে সিলেক্ট করলাম, তারপরে কি আমরা শেডিং কালার দিলাম। দেখেন শেডিং কালার দেওয়ার কারণে আমার এখানে যে পরিমাণ সাদা জায়গা ছিল হাইলাইট কালার থাকা অবস্থায়, ওই সাদা কালারটা কিন্তু আর নেই। দুইটারই কিন্তু লেখার নিচে কালার করা কাজ। একটা হাইলাইট কালার, একটা হলো টেক্সট হাইলাইট, আর একটা হলো শেডিং, অর্থাৎ এটাও টেক্সটের নিচে কালার করা। যেমন আমি এটাতে কালার করেছি, নিচে সেট কালার হলো, লেখা কিন্তু ব্ল্যাকে আছে। আবার যদি আমি টেক্সট কালার করি, সেটাও সেম, লেখা কালার থাকবে, নিচে হলুদ কালার হবে। শুধু পার্থক্য হলো এটা যে এই শেডিং কালারটা আমার সাদা জায়গা সহ কালার করে দিবে, আর টেক্সট কালারটা শুধুমাত্র যতটুকু পরিমাণে লেখা আছে ততটুকু পরিমাণে হাইলাইট। এই হলো দুটার তফাৎ। এরপর আসেন হলো বর্ডার। লেখার মধ্যে যদি আপনি একটা বর্ডার দিতে চান, অনলি যে কোনো একটা লেখা যতটুকু পরিমাণ সিলেক্ট করা আছে ততটুকু পরিমাণে, তাহলে বর্ডারে চলে যান। এখান থেকে আপনি অল বর্ডারসে ক্লিক করেন, তখন দেখতে পারবেন যে এই বক্সের চারপাশে একটা বর্ডার হয়ে গেছে। শেডিং কালার দেন, তাহলে বুঝতে পারবেন এই যে কালার। আবার যদি বর্ডারটা উঠিয়ে দিতে চান, তাহলে নো বর্ডার। অথবা কোনো একটা সাইডে যদি আপনি বর্ডার দিতে চান, সেটা লেফট সাইড হতে পারে, রাইট সাইড হতে পারে, টপ হতে পারে, বটম হতে পারে। এই কাজগুলো মূলত আমার টেবিলের জন্য। এইখানে আমরা এই টেবিল দিয়ে মূলত আমরা কোনো বর্ডার কাজ তেমন একটা করি না। আমরা কাজ যেটা করি সেটা হলো এখানে যে বর্ডার গুলো রয়েছে, এটা মূলত আমরা টেবিলের মধ্যে ব্যবহার করি, কারণ এটা মূলত পূর্ণাঙ্গ কাজটাই হলো টেবিলের কাজ। তো টেবিলটা কোথায় পাবো, বা টেবিল কাকে বলে? টেবিলটা হলো মূলত ঘর 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 যেই ড্রয়িং গুলো করা হয় এগুলোকে টেবিল বলা হয়। সেটি আমাদের রয়েছিল ইনসার্ট মেনু। আমরা যখন ইনসার্ট মেনুতে যাব, তখন এটি সম্পর্কে বিস্তারিত বিবরণগুলো জানতে পারবো। এই হলো আমাদের প্যারাগ্রাফের বিস্তারিত। প্যারাগ্রাফের পরে রয়েছে আমার স্টাইল। স্টাইল কি ধরনের স্টাইল? এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটাকে আমি ভিন্ন একটা ফন্টে দিলাম, অথবা এখানে একটা শিরোনাম কায়েম করলাম, নোটিশ। নোটিশটাকে সেন্টারে আনলাম, নোটিশের নোটিশটাকে ভিন্ন কালার করে নিলাম এবং কালার করে নিলাম, নোটিশের নিচেটা আন্ডারলাইন দিলাম। তাহলে দেখেন এই যে একটা স্টাইল বা শিরোনাম আমরা তৈরি করলাম,
এই যে শিরোনামটা একটা বইয়ের মধ্যে দেখতে পারবেন যে সকল মূল শিরোনামগুলো সেম ডিজাইন, সেম কালার, সেম সাইজ, সব শিরোনামগুলো সেম। তাহলে আমার এই বইটার মধ্যে যখন আমি কাজ করব, তখন সকল শিরোনামগুলো সেম সাইজ, সেম স্টাইল যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে এই ফরম্যাটটা তৈরি করতে হবে। নোটিশ, এই স্টাইলটার মধ্যে আমি আন্ডারলাইন দিলাম, ফন্ট সাইজ চুজ করলাম, সবকিছু কনফার্ম, ওকে, কোনো ধরনের রদবদল নেই। এবার আপনি কি করবেন, স্টাইলে যান, সেখানে গিয়ে দেখতে পারবেন যে মোডস, এই মোড়ে গিয়ে দেখতে পারবেন সেভ সিলেকশন এজ এ নিউ কুইক স্টাইল। নিউ কুইক স্টাইলের মধ্যে যদি আপনি দিয়ে দেন এখানে শিরোনাম বা হেডলাইন, এবার যদি আমরা ওকে বাটন প্রেস করি, দেন সেকেন্ড লাইনের মধ্যে আমরা আরেকটা ইয়ে তৈরি করলাম। এটা আমার একটা শিরোনাম, এটা একটা শিরোনাম, এটা একটা শিরোনাম। তাহলে দেখেন এই তিনটা শিরোনামের মধ্যে আমার সেম উপরটার মতোই কি করতে হবে, সব স্টাইলটা ব্যবহার করতে হবে। তাই আমি আমার স্টাইলটাকে ক্লিক করলাম, আমার শিরোনামটাকে সিলেক্ট করলাম, দেন এখানে যে আমি হেডলাইন একটা শিরোনাম তৈরি করেছি স্টাইল, সেটাতে ক্লিক করব। সেকেন্ডটার মধ্যে আসেন, ক্লিক করলাম, হেডলাইন। থার্ডের মধ্যে ক্লিক করলাম, হেডলাইন। দেখেন মিডল চলে আসলো, সেম ফন্ট আসলো, সেম ফন্ট সাইজ আসলো, লেখার নিচে আন্ডারলাইন ছিল, সেই আন্ডারলাইনটাও আসলো। তো এই যে স্টাইলটা তৈরি করে রাখলাম, স্টাইলটা তৈরি করে রাখার কারণে আমি জাস্ট ক্লিক করেছি আর স্টাইলের মধ্যে ক্লিক করেছি, ফলে দেখা গেছে এখানে ফন্ট সাইজ ছিল 24, 24 আছে। ফন্ট চান্দুরা ছিল, সেটা আসছে, আন্ডারলাইন ছিল, আন্ডারলাইন আসছে, সবকিছু এখানে তৈরি হয়ে গেছে। তো এই স্টাইলটা তৈরি করতে হয়। আর এখানে যে স্টাইল গুলো তৈরি করা আছে দেখতে পাচ্ছেন, এগুলো কেবল ইংরেজির জন্য। আর নিজস্ব ভাবে আপনি নিজে তৈরি করতে পারবেন, বিশেষ করে এটা যারা বই পুস্তকের কাজ করেন তাদের জন্য এটা খুব প্রয়োজন বা লাগে তাদের। আর স্টাইলের ক্ষেত্রেও কিছু চেঞ্জ করা যায়। এই চেঞ্জ যেটা, সেটা কিন্তু আমার বানানো এটার জন্য নয়, বরং যেগুলো তৈরি করা আছে ইংরেজির জন্য ওগুলোর কালার, তারপরে কালারের মধ্যে কিছু রদবদল করা যায় চেঞ্জ থেকে। এখানে স্টাইল সেট করা, কালার সেট করা, ফন্ট সেট করা, এই পরিবর্তনগুলো করা যায় এখান থেকে। তো এগুলো আমাদের লাগে না, হয়তো সর্বোচ্চ নিজে স্টাইলটা তৈরি করে সেটা করে প্রয়োজন হতে পারে, বাকি যেগুলো রয়েছে এগুলো আমাদের প্রয়োজন হবে না। নেক্সট আসেন ফাইন্ড। ফাইন্ডের মাধ্যমে শব্দ খুঁজে বের করা, রিপ্লেস এর মাধ্যমে চেঞ্জ করা মানে রিপ্লেস করা, গোটোর মাধ্যমে যাওয়া, নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সিলেক্ট মেনু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তবে কথা হলো, এই যে প্যারাগ্রাফটা আলোচনা করেছি, এই প্যারাগ্রাফের ম্যাক্সিমাম কমান্ড আপনার লাগবেই। লাগবেই তো লাগবেই, শুধু লাগা নয়, বরং সবচেয়ে বেশি প্রয়োজন হবে এগুলোর মতো ফন্ট, ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ। আপনার কাজের মধ্যে সবচেয়ে বেশি কমান্ড গুলোর প্রয়োজন হয় এই তিনটা গ্রুপ থেকে। সুতরাং এই তিনটা গ্রুপ ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে বারবার বারবার বারবার। বুঝেছেন, কালার করা, আবার করেন, আবার করেন, আবার করেন, এমন ভাবে করেন যাতে 2, 4, 5 বছর কম্পিউটার না চালানো, এটা যাতে ভুলে না যান। এ ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।